সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 3 এর চতুর্থ ক্লাস করব। এমনিতে এই বইটাতে অনেকগুলো চ্যাপ্টার আছে। এর মাঝে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো চ্যাপ্টার 1 থেকে প্রতি বছরের কোয়েশ্চেন আসে, চ্যাপ্টার 2 থেকেও প্রতি বছর কোয়েশ্চেন আসে, আর চ্যাপ্টার 8 থেকেও প্রতি বছর কোয়েশ্চেন আসে। এগুলো সহজ এবং প্রতি বছর আসে কোয়েশ্চেন। আর বাকি যে চ্যাপ্টার গুলো এর মাঝে ইজি হলো চ্যাপ্টার 7। এটা ইজি, এখান থেকে প্রতি বছর কোশ্চেন নাও আসতে পারে কিন্তু সহজ আছে তুলনামূলক। এই 4টা অধ্যায় আপনারা আগে করবেন, এরপরে এখান থেকে বাকি 3টা আপনারা করতে পারেন। এখান থেকে এই 3টা থেকে 2টা কোশ্চেন আসে, একটা কোশ্চেন একটা চ্যাপ্টার বাদ পড়ে। আমি সবগুলোই করাই দিচ্ছি। এখন চ্যাপ্টার 3টা আমি করাই দিচ্ছি। চ্যাপ্টার 3তে বেশি অঙ্ক নাই। এতগুলো চ্যাপ্টার হলেও একটা সুবিধা আছে, চ্যাপ্টারের অঙ্কগুলো বেশ সহজ এবং আগে করা আছে। আপনারা থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার এই সব অঙ্কগুলো সবই করে আসছেন। তা আমরা আজকে যে ক্লাসটা করবো এটার মাঝে প্রবলেম 5 দেখাই দিব। প্রবলেম 5-এ বলতেছে, জুলিট কর্পোরেশন ডিসাইড টু shorten the credit term and average collection period than that of present. It wants to fix credit term 40 day to 30 day. ক্রেডিট টার্ম তারা চেঞ্জ করতে যাচ্ছে 40 দিন থেকে 30 দিন। It is in this situation, sales will be 70,000 unit to 60,000। এই অবস্থায় 60,000 থেকে বিক্রয়ের পরিমাণ 70,000 থেকে 60,000 হয়ে যাবে। যখন ক্রেডিট টার্ম কমায় দেওয়া হবে তখন বিক্রয়ের পরিমাণও কমে যাবে, যেহেতু সময় কম। ব্যাড ডেট এক্সপেন্স 3% থেকে 2% হয়ে যাবে। যখন সময় কম থাকবে আমাদের পাওনার পরিমাণও কম হয়ে যাবে। টু কালেক্ট আর্লিয়ার ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল কালেকশন চার্জ উইল বি টাকা 5,000। তাড়াতাড়ি টাকা সংগ্রহ করার ফলে আগের যে 5,000 টাকা অ্যাকাউন্ট কালেকশন চার্জ, টাকা যে নিয়ে আসবেন মানুষের কাছ থেকে, 5,000 টাকা বেশি লাগে। কস্ট অফ ইনভেস্টমেন্ট 20%, মূলধনের সুদ 20%। অ্যাভারেজ কস্ট পার ইউনিট 25। অ্যাভারেজ কস্ট আছে আমাদের 25 টাকা। সেলস প্রাইস পার ইউনিট বিক্রি হলো 35 টাকা। ভেরিয়েবল কস্ট হলো 20 টাকা। হোয়াট উইল ইউর ডিসিশন অন ক্রেডিট স্ট্যান্ডার্ড। এখন আমাদের সিদ্ধান্ত জানতে চাইছে কোনটা নিলে বা কোনটা করলে বেশি ভালো হয়। সেটা করার জন্য আমরা আগে একটা ইনকাম স্টেটমেন্ট করে নিই। প্রেজেন্ট, ছোট করে প্রপোজ। সেলস ইউনিট এখানে 70,000, এখানে হলো 60,000। সেলস রেভিনিউ 70,000, এক একটা আমরা বিক্রি করি কত করে? 35 টাকা। তো সেই হিসাবে আসতেছে হলো 24,50,000। আর যদি 60,000 মাল বিক্রি করি 35 করে, তাহলে আসতেছে 21,00,000 টাকা। অ্যাভারেজ কস্ট
25 টাকা করে পড়বে। 17,50,000। আর এটার অ্যাভারেজ কস্ট 25 টাকা করে যদি ধরি, 15 লাখ। আমাদের প্রফিট 7 লাখ এখানে থাকে, এখানে 6 লাখ থাকে। এখানেই আমরা দেখতেছি, এটা যদি আমি সিএম ধরে নিই আপনার, তাহলে এটা অ্যাভারেজ না, তো এটা ভেরিয়েবল কস্ট। সরি, অ্যাভারেজ কস্ট, এটা অ্যাভারেজ কস্ট। তাহলে আমাদের সিএম বা আমাদের প্রফিট আসতেছে 7 লাখ, এখানে আসতেছে 6 লাখ। এখন এই প্রফিট থেকে আমাদের কস্ট গুলোকে বাদ দিতে হবে, যে অন্য অন্য যে আদার কস্ট গুলো আছে সেগুলো বাদ দিতে হবে। এখানে কিন্তু আরেকটা জিনিস চিন্তা করতে হবে, যে এখানে অ্যাভারেজ কস্ট কিন্তু, এটা তো 25 টাকা, এটা তো কিন্তু 25 টাকা ধরা হয়েছে। অ্যাভারেজ কস্ট কিন্তু এখানে কিছু কমে যাবে, ভেরিয়েবল কস্টটা কমবে। কত টাকা ভেরিয়েবল কস্ট কমবে সেই জিনিসটা আমরা বের করতেছি। সেজন্য একটা ওয়ার্কিং করে নিই। আমাদের এখানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, এটা 70,000 ইউনিট, আর এটা হলো 60,000 ইউনিট। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হলো আমাদের এখানে বলছিল কত, 40 দিন, আর এখানে 30 দিন। এখন আমাদের খরচ যেটা আছে, সেই খরচটা যে ইউনিট কমার ফলে যে খরচটা কমলো বা বাড়লো, সেই জিনিসটা আমরা দেখব। ইনভেস্টমেন্ট সূত্রটা হলো ইউনিট গুণ ভেরিয়েবল কস্ট, ভিসি, গুণ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বাই 360। এখানে আমাদের 70,000, ভেরিয়েবল কস্ট হলো 20 টাকা, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 40, 3,60,000। 60,000 গুণ 30, 360। এখানে খরচ হইতেছে হলো 1,55,556 টাকা। এখানে আছে 1 লাখ টাকা। এখন দুইটার মাঝে আমরা টাকা সেভ হইতেছে, ইনভেস্টমেন্ট সেভ হইতেছে, এটা থেকে এটা বাদ দিলে 55,000 টাকা। 55,000 টাকা হইতেছে সেভ। এখন সেভ তো হইতেছে 55,000 টাকা, যদি আমার 20 ইন্টারেস্ট আসবে, যেটা আর কি, ইন্টারেস্ট, ইন্টারেস্ট এটা, এটা 1 লাখ টাকা ইন্টারেস্ট, যেটা 1,55,000 থেকে যে টাকাটা বাঁচলো, সেটার উপর যদি আমি সুদের হার 20% ধরি, তো এখানে খরচ বেশি আসবে, এখানে খরচ কম আসবে। কত টাকা 20% ধরলে 11,000 টাকা সুদ, সুদের খরচ কম আসবে। এই যে সুদের খরচটা, এই যে এই জায়গায় দেখাচ্ছে আমাদের 20%। আচ্ছা, আপনারা ভাবতে পারেন যে স্যার সম্পূর্ণটা একসাথে করি,
এগুলো করলে কি বড় হয়ে যায়, যেমন গত অঙ্কটা, এই যে অঙ্কটা, এটা আমরা ইচ্ছে করলে ভেঙে 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 করতে পারতাম, কিন্তু শর্টকাটে করছি, কারণ এই অঙ্কগুলো যদি ভেঙে ভেঙে আপনি করতে চান অনেক বড় হবে। যেমন ধরেন আমরা ইচ্ছা করলে এটারও ইন্টারেস্ট বের করতে পারতাম, এটারও ইন্টারেস্ট বের করতে পারতাম, সূত্র না ব্যবহার করে মূলধনটা আগে বের করে নিতে পারতাম, কত টাকা আমার টাকা লাগতেছে। ধরেন ফিক্সড কস্ট এটারও সমান, এটারও সমান, ভেরিয়েবল কস্ট আমাদের ডিফারেন্স। ভেরিয়েবল কস্ট এখানে 70,000-এর ভেরিয়েবল কস্ট হলো আপনার কত টাকা, 20 টাকা করে। আর এই 60,000-এর ভেরিয়েবল কস্ট আসতেছে হলো 20 টাকা করে। তাহলে এখানে আসতেছে হলো যে টাকা 14 লাখ আসতেছে, বা এটা আসতেছে, এখানে আসতেছে 12। হ্যাঁ, তাহলে আপনার 2 লাখ টাকা ভেরিয়েবল কস্টের ডিফারেন্স। আমি ইচ্ছা করলে ভেরিয়েবল কস্ট আলাদা দুইটার বের করে সেখান থেকে আবার আম, এই 14 লাখ টাকার 20% সুদ কত আসে, 12 লাখ টাকার 20% সুদ কত আসে, কত দিনের, 40 দিনের সুদ কত আসে, এবার ভেঙে ভেঙে অনেক বড় করে করতে পারতাম। কিন্তু এই চ্যাপ্টারটা আপনাদের তো আহ, উম, একেবারে প্রাইমারি লেভেলের অঙ্ক না, কারণ এই চ্যাপ্টারটা করার আগে আপনাকে অবশ্যই এই বইয়ের এই চ্যাপ্টারগুলো মোটামুটি ধারণা থাকতে হবে, শর্ট টার্ম ফিনান্সিং সম্বন্ধে মোটামুটি ধারণা থাকতে হবে, 4th ইয়ার পর্যন্ত মোটামুটি ধারণা থাকতে হবে, তাহলে শর্টকাট টেকনিক গুলো আপনি ধরতে পারবেন। তা আমরা কি করলাম, যেহেতু খরচ এখানেও ধরেন যদি দুইটা জিনিসের ভালো মন্দ বের করতে হয়, ধরেন একজনের নাম হলো এক্স আর একজনের নাম হলো ওয়াই। এখন সে সে ভাত খাইছে 100 টাকার, সেও 100 টাকার ভাত খাইছে। তো এই তুলনার মাঝে তো এই 100 টাকার ভাতের টাকাটা আমি কেটে দিলাম। সে ধরেন মাংস খাইছে হলো 50 টাকা, আর সেও খাইছে মাংস 50 টাকা। তো এইটা আমার দেখার দরকার নেই। সে মাছ খেয়েছে 20 টাকা, আর সে খেয়েছে 10 টাকা। এইখানে আমি আইসা কাজ কাজ করবো, যেটা আমাদের আমাদের সময় দিলে লাভ হবে। তো এই জন্য ক্যালকুলেশনকে কি করলাম আমরা, এখানে তো ফিক্সড কস্ট দুইটারই সমান হবে, সো ফিক্সড কস্ট নিয়ে চিন্তা করলাম না। ভেরিয়েবল কস্টও দুইটার, 60,000 পর্যন্ত দুইজনের ভেরিয়েবল কস্ট সমান, ডিফারেন্স আছে 10,000 এর ভিতরে। ওইটার মাঝে আবার একটা হলো 40 দিন আর একটা 30 দিনের সুদ। 40 দিনে কত টাকা ইনভেস্ট লাগে, 30 দিনে কত টাকা ইনভেস্ট লাগে, এই দুইটা তফাৎ বের করলাম। দেখা যাচ্ছে আমাদের 55, ধরেন এখানে 55,000 টাকা বেশি ইনভেস্ট লাগতেছে এই ক্ষেত্রে, এখানে 55,000 কম লাগতেছে। তো 55,000-এর 20% সুদ কত আসতে পারে বের করে ফেললাম। আবার ইচ্ছা করলে আপনি এই 20%-এর সুদটা এখানে যে যে 40 দিনের সুদ বের করলেন না, এই জায়গায় আইসা 40 দিনের সুদ বের করেও করতে পারেন আগের নিয়ম অনুযায়ী। আমরা একটু শর্টকাট করে গেছি, যেহেতু চতুর্থ ক্লাস, আমাদের শর্টকাট নিয়মে শেষ করতে হবে। তাহলে আমাদের সুদ একটাতে বেশি দিতে হইতেছে 11,000 টাকা। আচ্ছা, এখন 11,000 টাকা সুদ আমার এই জায়গায় বেশি দিতে হইতেছে, এখানে 11,000 টাকার সুদ বেশি দিতে হইতেছে, 11,100 সামথিং। আর এই জায়গায় সুদ দিতে হইতেছে না। এরপর আমরা অন্য খরচগুলো একটু দেখি। যেমন ধরেন এখানে আমাদের ব্যাড ডেট, অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বলতেছে এখানে 3%, এখানে হলো 2%। 3% আর 2% বলতেছে। তাহলে মোট সেলসের 3%, মোট সেলস তো আমার এটা 3% কত আসে, 73,500 টাকা। আর এটা আসতেছে হলো আমার 42,000 টাকা। তা আমি যদি চাই আলাদা একটা ওয়ার্কিং করে এটা থেকে এটা বাদ দিয়ে, এটা থেকে বাদ দিয়ে এই জায়গায় দেখায় দিতে পারি যে ব্যাড ডেট ওয়ার্কিং টু ব্যাড ডেট, আমাদের প্রেজেন্ট প্ল্যানে 224,50,000-এর 3% ব্যাড ডেট আসতেছে হলো 73,500। আর প্রপোজাল প্ল্যান, এটা তো প্রপোজাল প্ল্যান, এগুলো যে একটা আগে লিখে নিতে হবে। প্রপোজাল 21 লাখের 2%, 42। তাহলে এখানে 31,000 টাকা বেশি আসতেছে।
আমি এখানে 31,000 বেশি লিখতে পারি ইচ্ছা করলে। এখন এছাড়া কালেকশন কস্ট, কালেকশন কস্ট কিন্তু এই জায়গায় 5,000 টাকা বেশি লাগতেছে। আমি ইচ্ছা করলে এখন যোগ করব, এখানে আছে 5,95,000 টাকা আসে। এটা হলো ব্যাড ডেট, ওয়ার্কিং টু থেকে নিয়ে আসছি আমি। ওয়ার্কিং ওয়ান থেকে না, এটা হলো ব্যাড ডেট না, এটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট ওয়ার্কিং ওয়ান থেকে আনছি, ব্যাড ডেট ওয়ার্কিং টু থেকে আনছি, আর কালেকশন কস্ট তো দেওয়াই আছে প্রশ্ন। এটা বাদ দিলে কত থাকে? সাত। আপনি ইচ্ছা করলে আগের মতো করে করতে পারেন, ব্যাড ডেট আগে বের করলেন, সবগুলো বের করে বাদ দিলেন, ওইভাবে করতে পারেন। অথবা আপনি যদি চান যে আমি যেভাবে শর্টকাট করলাম ওইভাবে করতে পারেন। সব নিয়মই দেখাইতেছি তাই এইভাবে করলাম, কারণ পরীক্ষা হলে যখন আপনি বা বইতে যখন দেখবেন যে অন্য নিয়মে করা, তখন বলবেন যে স্যার অন্য নিয়মে তো এটা কেমনে হলো। মানে এটা থেকে এটা বাদ দিবেন। বাদ দিলে 62,000, এটা থেকে বাদ দিলে প্রফিট। আমাদের প্রেজেন্টটার মধ্যে ভালো। তো আমরা এটা ইয়ে করে নিব, কমেন্টে লিখে দিব দিস প্রপোজাল। প্রেজেন্টে বেশি ভালো হইতেছে। প্রপোজাল যদি আমি নেই, ইজ নট রিকমেন্ডেড, কমেন্টে আমি বলে দিলাম। আচ্ছা, আগের নিয়ম করতে গেলে কি কি করতে হবে আমি বলে দিই। ইন্টারেস্ট আপনি বের করবেন, কিভাবে বের করবেন? কত টাকা ইনভেস্টমেন্ট আছে? আমার কস্ট, টোটাল কস্ট আছে 35 লাখ, বা 35 টাকা করে। এই যে এটার উপরে 40 দিনের সুদ ধরবেন, এখানে লিখবেন। এটার উপরে 30 দিনের সুদ লিখে এখানে লিখবেন। ওটা করতে গেলে আবার আপনাকে ফিক্সড কস্ট আলাদা করে নিতে হবে, ভেজাল আছে। কারণ ফিক্সড কস্ট এখানে ভেরিয়েবল কস্ট কিন্তু এখানে কত টাকা কমে গেছে, ফিক্সড কস্ট কতটুকু কমছে এটা আমাদের আইডিয়া নাই, বের করে আলাদা করতে হবে। এই জন্য আমরা এখানে শর্টকাট করে ফেলছি। ওটাও আলাদা করা যায়, সূত্রের মাধ্যমে আলাদা করা যাবে, করার কৌশল আছে। হ্যাঁ, ওইভাবে করলেও করতে পারবেন। ইন্টারেস্ট বের করার সিস্টেম আগের মতো করতে পারবেন। ব্যাড ডেট, ব্যাড ডেট হলো একেবারে ইজি, আলাদা আলাদা লিখে নিতে পারবেন, অথবা এখানে ওয়ার্কিং করে নিলে দুইটা তফাৎটা সরাসরি বসাই দিতে পারবেন। তারপর হলো কালেকশন চার্জ, তো 5,000 টাকা ডিফারেন্স দিয়ে দিছে। এখন বলেন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকবে? এই নিয়মে করা যাবে, বা আগের মতো ভাঙে ভাঙে করলে উত্তরটা এরকমই আসবে, ডিসিশন চেঞ্জ হবে না। বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম এই যে আসসালাম। কোশ্চেন তো এভারেজ কষ্ট দেওয়া আছে, ভেরিয়েবল কষ্ট দেওয়া আছে স্যার। হ্যাঁ, এখন ওই যে আমার ব্যক্তিগতভাবে সেলস এর পরে ভেরিয়েবল কস্ট, তারপরে কন্ট্রিবিউশন মার্জিন, এইভাবে করলে সুবিধা। এখন এটা ভাবে কি করা যাবে কিনা স্যার? আচ্ছা, এইভাবে করা যায় না কেন আমি বলে দিই। আমাদের যে এখানে ফিক্সড কস্টটা, আপনি যেভাবে বলতেছেন এভাবে করা যায়। ফিক্সড কস্টটা কিন্তু অ্যাভারেজ কস্ট বলতে, ফিক্সড কস্টটা ওই ধরেন বাকি টাকাটা ফিক্সড কস্ট, এটার জন্য ফিক্সড কস্ট, ওইটার জন্য ফিক্সড কস্ট আলাদা বের করে করতে পারবেন স্টেপ বার ব্যাক, যেভাবে বলছেন ওইভাবে করা যাবে। যেমন ভেরিয়েবল কস্ট যদি 25 টাকা হয় আর 20 টাকা হয়, তো 5 টাকা হলো ফিক্সড কস্ট, এটার জন্য 5 টাকা ফিক্সড কস্ট, কিন্তু এই এই সেম টাকাটা এখানে লিখতে হবে। ধরেন যে টাকা বেরিয়ে আসবে, ধরেন 1 লাখ টাকা বেরিয়ে আসলো, তখন 5 টাকা কিন্তু এটার জন্য ফিক্সড কস্ট হবে না, তার জন্য ফিক্সড কস্ট বেড়ে যাবে। এখন এই অধ্যায়ে আপনারা ওই ফিক্সড কস্টটা ভেরিয়েবল কস্টটা ইগনোর করে যাবেন, কারণ আপনার কি ভেজাল লেগে যাবে। কারণ কি ওই
ফিক্সড কস্ট তো সব ডিটেলস দেওয়া নাই। আবার ফিক্সড কস্টের ভিতরে এই যেমন এটার মধ্যে ধরেন এই ফিক্সড কস্টের ভিতরে এটার যে আপনার কালেকশন চার্জটা আছে নাকি নাই এটা কিন্তু দেওয়া নাই। তো এই জন্যই সূত্র দিয়ে করাটা ভালো, বেস্ট, যে আমরা এভারেজ কস্টের উপরে সরাসরি ধরে নিব। আর ভেরিয়েবল কস্টটা যতটুকু বাড়তি ধরা হচ্ছে, যেমন ভেরিয়েবল কস্ট এখানে এইটার ক্ষেত্রে যে কস্টটা আসছে, এইটার ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট 20 টাকা করে 60,000-এর টাকা কম আসবে, যে 20 টাকা করে 60,000 টাকা কি কম আসবে। আচ্ছা বলেন, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে? কোয়েশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটার উপর উপর সলভ ক্লাস করব। সলভ ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব। বইয়ের দু একটা অঙ্ক দেখবো, এই যে এখানে এক্সারসাইজ শিটে বইয়ের কিছু অঙ্ক আছে। এই এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে, এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে, কিছু অঙ্ক আমরা দেখবো আর কি। হ্যাঁ, একজন কথা বলতে চাচ্ছে, বলে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এবার ফোর্থ ইয়ারে পলিসি 1 পলিসি 2 হুম। দিয়ে আসছে, এটা কি এই চ্যাপ্টারে? উম, আমার কাছে তো এখন প্রশ্নটা নাই, দেখতে হবে আর কি। হ্যাঁ, দাঁড়ান, এটা তো আমাকে একটু প্রশ্নটা দিলে আমি বলে দিতে পারবো কোনটা থেকে কোয়েশ্চেন আসছে, অথবা আম, আচ্ছা নেক্সট ক্লাসে আমি দেখে বলে দিব না কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কটা আসছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখানে কটা আছে? 7টা অঙ্ক আছে। আচ্ছা এই 7টা অঙ্ক আছে এই চ্যাপ্টারে। দু একটা দেখলেই হবে, এখান থেকে এত ঝামেলার অঙ্ক সাধারণত আসেন। ঠিক আছে, তাহলে যেহেতু কোয়েশ্চেন নাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ।